নমস্কার, সুপ্রভাত, স্বাগত সিটিভিএনে। আপনাদের সঙ্গে রয়েছে আমি সুচিস্মিতা। শুরু করছি এডুকেশন অনলাইন। আপনারা জানেন যে এই সময়টা আমরা উপস্থিত হই পড়াশোনা নিয়ে, তেমনই রোজকার মতো আজও আমরা উপস্থিত হয়ে গিয়েছি। আমরা চেষ্টা করি বারবারই প্রত্যেকটি সাবজেক্ট অর্থাৎ প্রত্যেকটি ক্লাসকে নিয়ে তার সাবজেক্ট নিয়ে আলোচনা করতে, যাতে বাড়িতে বসেও আপনি বা আপনার সন্তান অর্থাৎ যে পড়ুয়ারা তারা ভালো মতো পড়াশোনা করতে পারেন এবং তাদের যা যা কনফিউশন থাকে তা সমস্ত যেন ক্লিয়ার করতে পারেন, সেই চেষ্টা আমরা আজও করব। তবে আজ ক্লাস 10 নিয়ে পড়াশোনা করব, দশম শ্রেণী নিয়ে আজকে আমরা পড়াশোনা করব। এবং দশম শ্রেণী নিয়ে এবং যে বিষয়টি নিয়ে অর্থাৎ যে পড়াশোনাটা আজকে আমরা করতে চলেছি নিঃসন্দেহে খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকে আমরা কবিতা নিয়ে পড়াশোনা করব এবং কবিতা আফ্রিকা অর্থাৎ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত আফ্রিকা কবিতা নিয়ে আজকে আমরা পড়াশোনা করব। তবে যিনি আপনাদের এই বিষয়টি পড়াবেন অর্থাৎ যিনি স্টুডেন্টদের পুরো বিষয়টি বিস্তারিতভাবে জানাবেন, বুঝিয়ে দেবেন, তার সঙ্গে একটু পরিচয়টি সেরে নিই। আজকে আমাদের সঙ্গে রয়েছেন স্যার তাপস কুমার হরি, কৃষ্ণপুর আদর্শ বিদ্যামন্দির। স্যার, আপনাকে স্বাগত। সুপ্রভাত। তোমাকেও একেবারেই, অবশ্যই। আপনি কেমন আছেন একটু জিজ্ঞেস করবো স্যার? এখন তো চলছে, আমরা আছি তো সেই করোনার আবহের মধ্যে। সবাই যেমন আছে আমিও তেমন আছি, কিন্তু মনোবল কিন্তু এক বিন্দু আমি কমাইনি। একেবারে অবশ্যই মনোবল নিয়ে আমাদের চলতে হবে এবং চেষ্টা করতে হবে পড়াশোনা এবং তার সঙ্গে সঙ্গে স্বাভাবিক জীবনটা অর্থাৎ আমাদের জীবনটা যেন স্বাভাবিক করা যায়, সেই লক্ষ্যে কিন্তু আমাদের এগোতে হবে। আচ্ছা, আমরা বরঞ্চ আজকে পড়াশোনা শুরু করি। তোমাদের বলে দিই, তোমাদের জন্য সরাসরি নাম্বার ইতিমধ্যেই খোলা হয়ে গিয়েছে, তাই তোমরা পড়াশোনা শোনো এবং শোনার পর তোমাদের যদি কোনো রকম কোনো কনফিউশন থাকে, তোমাদের যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে, তোমরা অনায়াসে ফোন করে স্যারের সঙ্গে সরাসরি কথা বলতে পারো। তো স্যার, আমরা বরঞ্চ পড়াশোনা শুরু করি। আমরা শুরু করে দিই। আচ্ছা, আর প্রথমে দু একটা কথা বলতেই হয় শুরু আগে বলি। আমার সব প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, তোমরা যারা ক্লাসটা দেখো, এটা শুভ উদ্যোগ আগেই বলেছিলাম সিটিভিএনের, যে এইভাবে তোমাদের সাথে আছে, পাশে আছে। আমি অলরেডি 4-5টা কবিতা পড়িয়ে ফেলেছি। আমি ঠিক করেছি কবিতাগুলো শেষ করে অন্য বিষয়ে যাব। আজকে যে বিষয়টা পড়বো আফ্রিকা কবিতাটা পড়বো। তার আগে বলি, যারা ক্লাস 10-এ অর্থাৎ প্রায় টেস্টের মুখোমুখি চলে এসছো, পুজোর পরে টেস্ট হয়, আমরাও দিয়েছি, তোমরাও তৈরি হচ্ছ। চিন্তা না করে, ভাবনা না করে, ভয় না পেয়ে তোমরা বইটা খুলে বসে পড়ো। বাংলা আজকে আমরা আফ্রিকা পড়ব। হয়তো অনেকের পড়া হয়ে গিয়েছে, হতেই পারে, কিন্তু ওই যে বলছি প্র্যাকটিস মেক্স পারফেক্ট। অতএব যত চর্চা করবে যে কোনো বিষয়, শুধু বাংলা বলে নয়, দেখবে তোমার যোগ্যতা, তোমার পড়াশোনার প্রতি আগ্রহ বা তোমার প্রস্তুতি ভীষণ ভীষণ সুন্দর হয়ে যাবে। অতএব যদি পড়া হয়ে গিয়েও থাকে, আরেকবার ভালো করে রিভাইজ করে নাও। সামনে তোমাদের টেস্ট হবে, ঠিক আছে? আর যথাসময় তো মাধ্যমিক হবে। অতএব আমাদের চুপ করে বসে থাকলে কিন্তু চলবে না, আমাদের সব বিষয়ে সমান গুরুত্ব দিয়ে কিন্তু পড়াশোনা করতে হবে। আজ যেটা আমরা পড়বো কবিতা আফ্রিকা। আমি প্রথমে যে কথাগুলো বলি এটা মন দিয়ে শোনো। গদ্য পদ্য ব্যাকরণ সহায়িকা যে কোনো বিষয় হোক না কেন, এখন যা প্রশ্নের মান, এখন যা লেখার বিষয়গুলো থাকে, খুঁটিয়ে খুঁটিয়ে না পড়লে কিন্তু তুমি ভালো উত্তর দিতে পারবে না। অতএব এটা সবসময় বলি, আজও বলছি, মন দিয়ে শোনো। কবিতাটাকে খুব ভালো করে রিডিং টেক্সট পড়বে, তারপরে কোন কোন শব্দগুলো তোমার অজানা অচেনা সেগুলো অর্থ উদ্ধার করতে হবে। আর কবিতাটার সামগ্রিক ভাবনাটা কি, রবীন্দ্রনাথ কি বলতে চেয়েছেন এই আফ্রিকার মধ্যে। আমি আগের বলেছিলাম যে কেন পড়বো কবিতা, কেন পড়বো না, শুধু পড়াশুনো কি আমাদের মুক্ত বাতায়ন, আমাদের জানলা খুলে দেয়, মনের জানলা খুলে দেয়, আমাদের ভাবনার জগৎকে আরও প্রসারিত করে, বিস্তারিত করে। তাই জন্য আমরা কবিতা, নাটক, বিভিন্ন গল্প পড়ি, আমরা আমাদের শিক্ষাকে আরও প্রসারিত করে। ঠিক তেমনিভাবে আজকে একটা নতুন দিগন্তের দ্বার উন্মোচন হবে এই আফ্রিকা কবিতার মধ্য দিয়ে, যে 1937-এ লেখা, স্বাধীনতার ঠিক 10 বছর আগে কবিতার লেখা, যে আজও প্রাসঙ্গিক। আজও কিছু কথা বলার আছে, ভাবার আছে, আমাদের প্রত্যেকের অনুভব করার ব্যাপার আছে যে কি বলতে চেয়েছেন রবীন্দ্রনাথ। আমরা ভালো করে দেখে নিই। আচ্ছা, আগে কবিতাটা অবশ্যই পড়বো, তাহলে একটু বলে নিই। রবীন্দ্রনাথ সম্পর্কে নতুন করে তো পড়ার কিছু নেই। আমরা ক্লাস 10-এ যারা ছাত্রছাত্রী বন্ধুরা পড়াশোনা করো, তোমরা এই ছোট্টবেলায় শুরু করেছো সেই সহজ পাঠ দিয়ে, অর্থাৎ সেই বিষয়ে যাচ্ছি না। তবে এই কবিতাটা একটু অন্য ধরনের কবিতা, অন্য ভাবের কবিতা, অন্য একটি প্রতিবাদের কবিতা।
একটু আলাদা গদ্য ছন্দে। এটা কিন্তু আর ছন্দের মিলটির আগে দিন যেমন পড়ালাম অমিতাক্ষর ছন্দে অভিষেক বা অন্য ছন্দের কবিতা, এ কিন্তু নয়। একটা দারুণ বক্তব্য, বিশেষ বক্তব্য কিন্তু কবিতার মধ্য দিয়ে ফুটে উঠেছে। তাহলে কবিতাটাকে পড়ে নিই, তারপরে বিষয়ে যাচ্ছি, তারপরে প্রশ্নে আমরা যাব। কবিতার নাম হচ্ছে আফ্রিকা। 1937 সালের 8ই ফেব্রুয়ারি কবিতাটা লেখা হয়েছিল। তোমরা পাশে খাতা পেন রাখতে পারো, প্রয়োজনে নোট রাখতে পারো। আর কবিতা কাব্যগ্রন্থের সংখ্যা প্রচুর। এই কবিতাটা স্থান পেয়েছে কবির পত্রপুট কাব্যগ্রন্থের অন্তর্গত। সেখানে পরবর্তীকালে সঞ্চয়িতা, তো আমরা সবাই জানি আমাদের প্রত্যেকে ঘরে বোধহয় রবীন্দ্রনাথের সঞ্চয়িতা এবং নজরুলের সঞ্চিতা, এটা আমরা অনেক বাচ্চারা গুলিয়ে ফেলে। আবার কথাটা বলি, রবীন্দ্রনাথের হচ্ছে লেখা সঞ্চয়িতা, মানে সঞ্চয় করে রাখার মতো কিছু কবিতা সেখানে রাখা আছে, সঞ্চয়িতা। আর নজরুলের কিন্তু সঞ্চিতা। যাই হোক, পরবর্তীকালে কবিতাটা কিন্তু সঞ্চয়িতায় স্থান পেয়েছে। একটু বলি, রবীন্দ্রনাথ তো কী বলবো, মানে ভার্সিটারি জিনিয়াস। তার প্রতিভা তো আর নতুন করে বলার কিছু নেই। যেদিকে তার স্বর্ণ কলমের স্পর্শ পেয়েছে সেদিকেই ফুলে ফলে ভরে উঠেছে, কি নেই তার মধ্যে। তবে 1936 সালে রবীন্দ্র স্নেহধন্য অমিয় চক্রবর্তী মহাশয়, তিনি তার সচিব ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের, তিনি কিন্তু রবীন্দ্রনাথকে অনুরোধ করেছিলেন যে আপনি তো এত লিখলেন, আফ্রিকা নিয়ে একটু লিখুন। কেন আফ্রিকার উপরে একটা সাম্রাজ্যবাদী শক্তির একটা ভীষণভাবে তার প্রকোপ চলছিল, তো উনি অনুরোধ করেছিলেন যে এটা লিখুন। সেই জন্য পরের বছরই 37 সালে 8ই ফেব্রুয়ারি কবিতা লিখেছিলেন আফ্রিকা। এই কবিতা না পড়লে আরেকটা রবীন্দ্রনাথকে আমরা বুঝতে পারতাম না। যদিও আমরা, আচ্ছা পরে বিষয়ে যাচ্ছি, কবিতাটা পড়ি আগে। আমি যেভাবে কবিতাটা পড়বো, আমি তোমাদের বলবো তোমরা অবশ্যই কবিতাটা ঠিক এমনি করে পরিষ্কার পরিচ্ছন্নভাবে পড়বে। যারা একটু আবৃত্তি করো, দেখবে অনেকেই কবিতাটা কিন্তু আবৃত্তি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। অনেকেই আমরা করি, তাই তো? আফ্রিকা কবিতা কম্পিটিশন থাকেই, অনেকেই করেছি। মুখস্থকে আমরাও করেছি ছাত্র জীবনে, আর সেই মুখস্থটা রয়ে গেছে। বলতে ভালোই লাগে কবিতাটা। তোমরা পারলে মুখস্থ করে ফেলো, আর যদি মুখস্থ না হয় অন্তত খুব ভালো করে বিষয়বস্তুটা বুঝে ভালো করে পড়বে। দেখো, আফ্রিকা, আবার বলি, মূল কাব্যগ্রন্থের নাম পত্রপুট। এটা তুমি কাব্যগ্রন্থ বলে এটাই লিখবে তোমরা। আগে পড়ে নিই, তারপরে অর্থ এবং বিষয় যাচ্ছে। উদ্ভ্রান্ত সেই আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বার করছিলেন বিধ্বস্ত, তার সেই অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিনে রুদ্র সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রীর বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা। বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায় কৃপণ আলোর অন্তঃপুরে। সেখানে নিভৃত অবকাশে তুমি সংগ্রহ করেছিলে দুর্গমের রহস্য, চিনছিলে জল স্থল আকাশের দুর্বোধ সংকেত। প্রকৃতির দৃষ্টি অতীত জাদু মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে। বিদ্রুপ করছিলে ভীষণকে বিরূপের ছদ্মবেশে। শঙ্কাকে চাচ্ছিলে হার মানাতে, আপনাকে উগ্র করে বিভীষিকার প্রচণ্ড মহিমায় তাণ্ডবের দুন্দুভি নিনাদে। হায় ছায়াবৃতা, কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ উপেক্ষার আবিল দৃষ্টিতে। এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে, নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে, এলো মানুষ ধরার দল। গর্বে যারা অন্ধ তোমার সুর ঝরা অরণ্যের চেয়ে, সভ্যের বর্বর লোভ নগ্ন করল আপন নির্লজ্জ অমানুষতা। তোমার ভাষাহীন ক্রন্দনে বাষ্পাকুল অরণ্য পথে পঙ্কিল হলো ধুলি তোমার রক্তে অশ্রুতে মিশে। দস্যু পায়ের কাঁটামারা জুতোর তলায় বিভৎস কাদার পিণ্ড চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। সমুদ্র পারে সেই মুহূর্তেই তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা। সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার নামে শিশুরা খেলছিল মায়ের কোলে, কবির সঙ্গীতে বেজে উঠছিল সুন্দরের আরাধনা।
আজ যখন পশ্চিম দিগন্তে প্রদোষকাল, ঝঞ্ঝা বাতাসের ঊর্ধ্বশ্বাস, যখন গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো, অশুভ ধ্বনিতে ঘোষণা করলো দিনের অন্তিমকাল। এসো যুগান্তের কবি, আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে, বলো ক্ষমা করো হিংস্র প্রলাপের মধ্যে, সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী। এটা হচ্ছে আমাদের কবিতা। এই কবিতার মধ্যে এমন কোনো শব্দ নেই যে তোমাদের খুব কঠিন বলে মনে হবে বা অচেনা বা অজানা মনে হবে, তবু দুই একটা শব্দ মানে পড়াতে পড়াতে বলে দেব। মূল বক্তব্যটা কি? আফ্রিকা যে মহাদেশ আমরা জানি, প্রাচীর পার্বত্য পূর্ব দিকের ছিল। শুরুই বললেন যে আমাদের স্রষ্টা অর্থাৎ সৃষ্টিকর্তা, তিনি পরম এবং চরম শিল্পী। শিল্পী যিনি স্রষ্টা, যিনি সৃষ্টি করেন, তার মধ্যে সবসময় একটা অতৃপ্ত বোধ থাকে। তিনি কোনোদিন স্যাটিসফাইড হতে পারেন না, মানে আরও ভালো হবে, আরও সুন্দর হবে, এটা তার একটা বিরাট বাসনা। এই জন্যে কবি কল্পনা করছেন যেন স্রষ্টা যখন তৈরি করছিলেন বারবার মাথা নাড়ছিলেন, না হচ্ছে না, এটা হচ্ছে না ঠিক। যে ছবি আঁকছেন, যিনি চিত্রকর, ছবিটা আঁকলেন, বলছে না ঠিক ভালো হলো না, আবার আঁকি। এই অতৃপ্ত বোধ তাকে তাড়িয়ে বেড়ায়। ঠিক যেন স্রষ্টাকে, সেই বিশ্বপিতাকে উদ্ভ্রান্ত করে তুলেছিল যে এই সৃষ্টিটাকে তৈরি করতে গিয়ে। কিন্তু সে কী হলো না, আফ্রিকাটা আলাদা হলো। এটা ছায়া পরিবৃতা একটা কালো ঘুম, মানে ঘুমটা অবগুণ্ঠিত ঘুমটা যে এত রমণী মানবী, একটা ভীষণ বনস্পতি ঘেরা সম্পদ সৌন্দর্যে ভরা আফ্রিকা মহাদেশ শান্তিতে ছিল। পশু পাখি জীবজন্তু মানুষ, সেই কালো মানুষ সবাই নিয়ে একটা শান্তির বাতাবরণে ছিল আফ্রিকা, ছিল সুন্দর ছিল। কিন্তু ওই আগ্রাসী নীতি, সাম্রাজ্যবাদী শক্তি, তারা তো ঘুরে ঘুরে বেড়ায়, কোথায় কার উপরে হামলে পড়বে, কার সম্পদ কেড়ে খাবে, কাকে ধ্বংস করবে। ইউরোপের কিছু শক্তি ওই আফ্রিকার দিকে তাদের নজর গেল এবং আফ্রিকাকে ধ্বংস করে ফেললো, সেই সম্পদকে নষ্ট করলো, মানুষের উপরে অত্যাচার শুরু করলো, সেই প্রাকৃতিক সম্পদ, যে সম্পদগুলো আছে সব ধ্বংস করে দিতে শুরু করলো। এটাই হচ্ছে কবিকে খুব ব্যথিত করেছিল। অনেক দেশ কিন্তু অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা তারে যেন তৃণসম দহে। অন্যায় যেমন করাটাও পাপ, অন্যায় সহ্য করাটাও কিন্তু সমান পাপের। ভোকাল হতে হবে, প্রতিবাদ করতে হবে। আমাদের রবীন্দ্রনাথ, তিনি তো কবি তো বটে, তার একাধিক পরিচয়, তিনি প্রতিবাদী। শুধু এই 1936 সালে নয়, তোমরা ইতিহাসটা মনে করো, 1905 সালে যখন বঙ্গভঙ্গ আন্দোলন হয়েছিল, তিনি কিন্তু প্রতিবাদে গর্জে উঠেছিলেন, বাংলাকে ভাগ করা যায় না। তিনি কলকাতার রাস্তায় পায়ে হাঁটলেন, রাখি বন্ধন উৎসব পালন করলেন এবং কী গান লিখলেন? বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পুণ্য হোক, পুণ্য হোক, পুণ্য হোক হে ভগবান। প্রতিবাদে গর্জে উঠলেন। আবার ঠিক দেখো 1919 যখন পাঞ্জাবের জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হলো, তারও প্রতিবাদে রবীন্দ্রনাথ গর্জে উঠেছিলেন। তিনি তার নাইট উপাধি, স্যার উপাধি ত্যাগ করেছিলেন। এই হচ্ছে আমাদের রবীন্দ্রনাথ। তিনি মানবতার পূজারী, মনুষ্যত্বের তিনি ধারক বাহক। তিনি যেখানে মানুষ কাঁদে তখন তার কলম কিন্তু গর্জে উঠেছে। ঠিক তেমনি করে আফ্রিকার এই দুঃসময়ে আফ্রিকার মানুষ, সেই সম্পদ, সেই সৌন্দর্য যখন ধ্বংস হতে চলছিল ইউরোপের শক্তিগুলোর দ্বারা, সাম্রাজ্যবাদী আগ্রাসী নীতি যাদের জীবনের মূল মন্ত্র, সেই শক্তি যখন তাদের পদানত করছিল, পদদলিত করছিল, মথিত করছিল আফ্রিকার সেই সৌন্দর্যকে, সম্পদকে, মানুষকে, পশু পাখি জীবজন্তু সকলকেই, তখন কিন্তু রবীন্দ্রনাথ কবিতার মধ্য দিয়ে প্রতিবাদ করলেন। এবং উনি সেটা কী বলছেন না, উনি কবিতার সেটা কী বলছেন যে অপরাধ করলে ক্ষমা হচ্ছে মানুষের পরম ধর্ম, পরম গুণ। উনি এক কবিকে আহ্বান করলেন, যুগান্তের কবি, একজন কবি নিশ্চয়ই অনাগত, তিনি কল্পনা করলেন, আশার বাণী শোনালেন যে অন্যায়টা করে গেল ইউরোপের শক্তি আফ্রিকার উপরে, এমন কবি একজন আসবে, আমি হয়তো পারবো না। পারেননি উনি 37 সালে, আর 4 বছর পরে উনি চলে গেলেন আমাদের ছেড়ে 41 সালে 22 শ্রাবণে, কেন 7ই আগস্ট। উনি এই আশা রেখে গেলেন যে কোনো কবি হয়তো আসবেন,
তিনি এদের হয়ে ক্ষমা চাইবেন। তিনি আসে বললেন, এসো যুগান্তের কবি, আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে। কে মানহারা? আফ্রিকা। তাকে ভুলুণ্ঠিতা করেছে, অত্যাচারিতা করেছে। আমরা প্রকৃতিকে মা বলে জানি, প্রকৃতিকে মানবী, ঠিক তেমনি আফ্রিকাকে জননী মানবী হিসেবে তিনি দেখতে চেয়েছেন। সেই মানবী ভুলুণ্ঠিতা, সে অবগুণ্ঠিতা, সেই মানবী অত্যাচারিতা, নিপীড়িতা, শোষিতা, নির্যাতিতা, অবহেলিতা, উপেক্ষিতা, তাকে তার কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে নাও। ক্ষমা হচ্ছে পরম ধর্ম। ক্ষমা চাইলে যদি কিছু পাপ স্খলন হয়, এটা উনি আশা রেখে, ভালোবাসার মন্ত্রে যুদ্ধ নয়, শান্তিটা দরকার, আগ্রাসী নীতিটা নয়, ভালোবাসার মন্ত্রে উদ্দীপ্ত হয়ে, উজ্জীবিত হয়ে তুমি দৃষ্টিভঙ্গিকে পাল্টে দাও, তাহলে পৃথিবীটা সুন্দর হয়ে যাবে। এই হচ্ছেন আমাদের বিশ্বকবি, কবিগুরু, ভারততীর্থ সেই রবীন্দ্রনাথ, যার কাব্যের মধ্যে আমরা একটা পজিটিভ কি একটা ইতিবাচক সুর খুঁজে পাই, ভালোবাসার মন্ত্র খুঁজে পাই, জীবনের মানে খুঁজে পাই। শত শত এই সাম্রাজ্যের পরে, ভগ্নশেষ পরে আবার ওরা কাজ করে যেমন বলে গেছেন, ঠিক তেমনি করে একটা ভালোবাসার মন্ত্রে আমরা উদ্দীপ্ত হয়ে কবিতাটা শেষ করব। যে ভুল যা হয়েছে হয়েছে, ক্ষমা চেয়ে নাও, যেন আমরা ক্ষমার মধ্য দিয়ে সুন্দরকে পূজা করতে পারি। আচ্ছা স্যার, একেবারে অবশ্যই আমরা আলোচনায় আসবো, বিস্তারিত স্যার ভীষণ সুন্দর করে বোঝাচ্ছেন। তবে তার আগে একটি ফোন রয়েছে, একটু নিয়ে নেব। হ্যালো, কে রয়েছো? হ্যালো ম্যাম, হ্যাঁ, হাওড়া থেকে অনিন্দ সরকার বলছি। বলো বলো। আমার প্রশ্নটা হচ্ছে, মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মন, কে কার মনে মন্ত্র জাগাচ্ছিল? এই মন্ত্রের তাৎপর্য কি? আচ্ছা স্যার, বুঝতে পেরেছেন তো? হ্যাঁ হ্যাঁ, প্রশ্ন বুঝতে পারছি। আমার এই প্রশ্নটা আছে। হ্যাঁ হ্যাঁ, বলো বলো বলো। একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে, এই সম্বন্ধে তাৎপর্য ব্যাখ্যা করো। এইটাও প্রশ্ন সম্ভবত আছে। বেশ, আচ্ছা, তুমি লাইনে, তুমি শোনো, অনুষ্ঠান শোনো, তুমি টেলিভিশনের সাউন্ড দিয়ে শুনতে থাকো। আমরা অবশ্যই যখন প্রশ্নে আসবো তখন এই সমস্ত প্রশ্ন আলোচনা করব। আমি কবিতার সামগ্রী একটু বলে দিই, একটু বলে দিই, তারপর দেখবি আমার এই কথার মধ্যে দিয়ে তুমি উত্তর খুঁজে পাবে। আমি আলাদা করেও প্রশ্ন উত্তর তোমায় দিয়ে দেবো। যে উদ্ভ্রান্ত সে আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত। অর্থাৎ আগেই বললাম, স্রষ্টা যিনি সৃষ্টিকর্তা, তিনি যে পৃথিবী রচনা করেছেন, ধরিত্রীকে মাতাকে সাজিয়েছেন, কিন্তু তৃপ্তি পাচ্ছেন না, তাকে বারবার ভাঙতে গড়তে হচ্ছে। এইভাবে তিনি যখন সেই বারবার মাথা নাড়ার মধ্য দিয়েও ধরিত্রী বুক থেকে আলাদা করে নিয়ে গেল, আফ্রিকাকে আলাদা করলেন, কিন্তু সেখানে একটা আলাদা সুন্দর প্রাকৃতিক পরিবেশে আফ্রিকাকে তিনি রচনা করে রাখলেন। কিন্তু সে বিষয়টা থাকলো না। কি হচ্ছে না, সেখানে সেই সৌন্দর্য, সেই সম্পদে ভরা পশু পাখি, জীব জন্তু, মানুষ সব মিলিয়ে একটা অপূর্ব সুন্দর একটা মহাদেশ হচ্ছে আফ্রিকা। সুন্দর ছিল, কিন্তু বললাম না, সেই জীবনে ভালো আছে, খারাপ দিকও থাকবে। ঠিক ইউরোপের আগ্রাসী নীতি, সেই সাম্রাজ্যবাদী শক্তিগুলো কী করলো, ওই আফ্রিকাকে গ্রাস করতে শুরু করলো, ধ্বংস করার জন্য গাছপালা কেটে পশু পাখি যেভাবে অত্যাচার করে এটা শুরু করলো। তাই বুঝে বলছেন যে দুন্দুবি নিনাদে, দুন্দুবি হচ্ছে ওই দামামা টাইপের বাজনা। যুদ্ধের সময় তোমরা যা টিভিতে দেখেছো, রামায়ণ মহাভারতের সময় যে যুদ্ধের যে দৃশ্যগুলো হয়, বড় বড় বাজনা, মাদল দেখেছো, মাদল একটা গানের সঙ্গে বাজে, দুমদুমি হচ্ছে দুমদুম করে আওয়াজ করে। অর্থাৎ একটা ভয়ঙ্কর বিভীষিকাময় একটা পরিবেশ রচনা করলো সেই আগ্রাসী নীতি পরায়ণ সেই সাম্রাজ্যবাদী শক্তিটা। তারা দাপটের সঙ্গে, ক্ষমতার দর্বে, মানে অহংকারে মত্ত হয়ে আফ্রিকাকে গ্রাস করার জন্যে ছুটে গেল। তারা কিন্তু একবারও ভাবলো না যে হ্যাঁ ছায়াবৃতা, বলছে ছায়া, ছায়া মানে ছায়া আবৃত। আমি দেখো, খেয়াল করো, স্ত্রীলিঙ্গ, ছায়াবৃত, ছায়াবৃতা। আমি আগেই বলেছি, প্রকৃতিকে আমরা ভারত মাতা, প্রকৃতিকে জননী বলি, আফ্রিকাকে মা, মানবী, তাই বলতে ছায়াবৃতা। এখানে প্রশ্ন আসতে পারে, কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ। কালো ঘোমটা, মায়েরা ঘোমটা দেয়, অর্থাৎ ঘোমটা দিই যেন এত গাছ, বনস্পতি কথাটা আছে, বনস্পতি মানে বড় বড় গাছ, বট, অশ্বত্থ, পাকুড়, যে বড় বড় গাছগুলো আছে, এত গাছ সেখানে অন্ধকার হয়ে যায়, মানে সূর্যের আলো প্রবেশ করতে পারে না। তাই বলেছে কৃপণ আলোর অন্তঃপুরে,
অন্তঃপুর মানে অন্দরমহল। আর এখন তো আমাদের সব ফ্ল্যাট কালচার, যা বড় বড় বাড়ি, রাজমহল যে বড় বড় বাড়িগুলো দেখবে অন্দরমহল বলে, অন্তঃপুর, যেখানে মেয়েরা মহিলারা থাকতো, তারা বাইরে প্রকাশ্যে আসতেন না, তাকে অন্তঃপুর বলে। তো এই যে কল্পনা করলেন খুব সুন্দরভাবে যে অন্তঃপুরে যেন এই মানবী অর্থাৎ এই জননী অবস্থান করছিলেন, ছায়ায় ঘেরা, কার ঘোমটার নিচে তিনি অবস্থান করতেন, তাকে টেনে বার করা হচ্ছে। যে মহিলারা অন্তঃপুরবাসিনী, অন্দরমহলে থাকে, প্রকাশ্যে আসেন না, তাকে পর্যন্ত টেনে বার করছে। নিশ্চয়ই উপমাটা বুঝতে পারছো যে এই আফ্রিকার সেই সৌন্দর্য, সেই মানবী রূপটাকে ইউরোপীয় শক্তিগুলো ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। ওরা কি করলো, যে তোমার প্রশ্নটা আছে, এলো ওরা লোহার হাত করে নিয়ে, আর নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়েছে। আফ্রিকা জানি তো কি প্রচুর হিংস্র প্রাণী আছে, তাদের বড় বড় নখ। তা কবি বলছেন আফ্রিকা তোমার জঙ্গলে যে সব পশু পাখিরা আছে যাদের নখ তীক্ষ্ণ, তার চেয়েও তীক্ষ্ণ ভয়ঙ্কর বিভীষিকাময় শক্তি নিয়ে, লোহার হাত করে নিয়ে ওই সাম্রাজ্যবাদী শক্তিগুলো এগিয়ে এলো তোমাকে গ্রাস করতে, তোমাকে ধ্বংস করতে। নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ে চেয়ে এলো মানুষ ধরার দল। তারা কি না, গর্বে যারা অন্ধ তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে, সভ্যের বর্বর লোভ নগ্ন করল আপন নির্লজ্জ অমানুষতা। এরা সভ্য বলে, ইউরোপীয় শক্তিগুলি নিজেদের সভ্যতার ধারক বাহক, নিজেদের আধুনিকতার চরম শিখরে অবস্থান করছে এই বলে পরিচয় তারা দেয়, তারা সভ্য, এদেরকে অসভ্য বলে। কিন্তু এ কি সভ্যতা? রবীন্দ্রনাথ চোখে আঙুলে দেখালেন এই কি সভ্যতার নমুনা? যে একটা শক্তি, তোমার ক্ষমতা আছে বলে তুমি দুর্বলের উপরে তুমি অত্যাচার করবে, এটা কোন সভ্যতায় বলে? নগ্ন করলো মানে উন্মোচন করে দিল, আলগা করে দিল কি তার নির্লজ্জ অমানুষতা। তুমি যে কতটা অমানবিক সেই পরিচয়টা তুমি নতুন করে দিলে। উনি আঙুল তোলেন সেই সভ্য দেশগুলোর প্রতি যারা আফ্রিকার সৌন্দর্যকে ধ্বংস করতে এগিয়ে এলো। আর কি ওই যে সবলের দুর্বলের উপরে সবলের অত্যাচার, ভাষাহীন, তো দুর্বল, তাই সবলের অত্যাচারের কাছে তার মুখের ভাষা হারিয়ে গেল। এমনি প্রকৃতি সুন্দর, প্রকৃতি গাছ তো ভাষা নেই, কিন্তু অনুভব শক্তিতে আছে, ভাষা নেই, আর এটা দুর্বল। তোমার ভাষাহীন ক্রন্দনে বাষ্পাকুল অরণ্য পথে পঙ্কিল হলো ধুলি তোমার রক্তে অশ্রুতে মিশে। যে দুর্বল হয়, ভাষা থাকে না, সে শুধু চোখের জল ফেলে, মুখ বলে না, মুখ বুঝে সহ্য করে, সেই সহ্য করতে শুরু করলো আফ্রিকার মানুষজন, আফ্রিকার প্রকৃতি। চুপচাপ এই অত্যাচারকে মেনে নিল, সহ্য করতে শুরু করলো। ওরা কি করলো না, দস্যু পায়ের কাটা মারা জুতোর তলায় বিভৎস কাদার পিণ্ড চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। ইতিহাসে নতুন করে অপমানের একটা কালিমা লেপন করে গেল আফ্রিকার উপরে এই এদের কাজটা। চিরচিহ্ন, চিরকাল, ইউনিভার্সাল একটা চিরন্তন একটা অপমানের ইতিহাস রচনা করে গেল এই আফ্রিকাকে অত্যাচার করে এই ইউরোপীয় শক্তিগুলো। আর কি করলো, এরাতে অত্যাচিত হচ্ছে, সমুদ্র পরে কী করছে সেই সময় তাই পাড়ায় পাড়ায় মন্দিরে বাজ্যে পূজার ঘর, ওরা আনন্দে উদ্বেলিত, শিশুরা মায়ের কোলে খেলছে, সব ঠিক চলছে, ওদের কোনো হেলদোল নেই, ওরা ঠিকই আছে। আর কি কবির সঙ্গীতে বেজে উঠছিল সুন্দরের আরাধনা। কবির কাজ কি? সুন্দরের পূজারী, যা কিছু সুন্দর, যা কিছু ভালো, যা কিছু মানবতাময়, মানবতাকে উদ্দীপ্ত করে সেগুলো কবিতায় স্থান পায়, কবির সঙ্গীতে সেগুলো স্থান পেয়ে ওঠে, সেগুলো হচ্ছে। কবি কবিতার শেষ পর্বে বা চলে আসছেন, কি বলছেন? যখন পশ্চিম দিগন্তে প্রদোষকাল দিয়ে প্রশ্ন রেখে দেখবে, তার সন্ধ্যা, ঠিক সন্ধ্যার আগের মুহূর্তটা, প্রত্যুষ আর প্রদোষ। সকালবেলাতে প্রত্যুষ, প্রদোষ সন্ধ্যাবেলায় ঝঞ্ঝা বাতাসে রুদ্ধশ্বাস, যখন কি গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো, আর অশুভ ধ্বনি অনেক রকম, শুভ অশুভ, অর্থাৎ অশুভ তো বটেই, যেমন গহ্বর থেকে অর্থাৎ সে ডেন গুহা থেকে যেমন করে সমস্ত হিংস্র পশুরা বেরিয়ে এসে উল্লাসিত হয়ে ওঠে, অত্যাচারে একটা তকমা আটা পরিবেশ তৈরি করে দেয়, সেই তেমনি করে এরা বেরিয়ে আসতে শুরু করলো। যেন বলছে এই দিনে অন্তিমকাল শেষ হয়ে আসছে, আর সম্ভব নয়। কবি একটা শান্তির কথা বললেন, বলছে অনেক হয়েছে, অত্যাচার আর নয়, দিন ফুরিয়ে এসছে। দেখবে অত্যাচার, অনাচার,
ক্ষমতার দর্প অহংকার বেশি দিন থাকে না, একটা সময় সব কিন্তু বন্ধ করতে হয়। তো ওনার তো বয়স হয়ে গেছে, তখন 78, 9 বা 77 বোধ হয়, হ্যাঁ 77 বয়স, অনেক বয়স হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছেন। তিনি বলছে আমি তো পারছি না, কিন্তু আমি অনাগত কবিকে আহ্বান করছি, যিনি এই কলম ধরবেন এদের হয়ে সমস্ত এই যারা সভ্য বলে গর্ব করে, এরা অহংকারে মত্ত, অন্ধ বলে, অন্ধ হয়ে যে চোখে দেখতে পায় না, এরা গর্বে অন্ধ, অহংকারে মানুষ অন্ধ হয়। মানুষ যখন অত্যাচার করে না, তখন দিক কাল সব ভুলে যায়, সময় ভুলে যায়, কি করছে সব ভুলে যায়। এটা ঠিক তেমনটি হয়েছিল ইউরোপীয় শক্তিগুলো, কি নিজেদেরকে চিনতে পারছে না, অহংকারে এরা অন্ধ হয়ে গিয়েছিল, তার বশবর্তী হয়ে এই কাজগুলো করছিল। তাই বলছে এদের হয়ে ওই আফ্রিকা ওই জননীর কাছে, মানবীর কাছে হাত জোর করে ক্ষমা চাইতে বললেন। যে বলছে এসো যুগান্তের কবি, উনি একটা খুব সুন্দরভাবে শেষ একটা আশ্বাস দিলেন যে ক্ষমা হচ্ছে পরম গুণ, মানুষের ক্ষমা করার মধ্যে একটা তার সহনশীলতা, বড় মনের পরিচয়। ভুল হয়তো ভুল করে ফেলেছে, এটা উনি বলতে চাইলেন। যে আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে। মানহারা কি? যার মান হারিয়ে গেছে, নিপীড়িতা, অত্যাচারিতা, অনেক কিছু সহ্য করেছে, তার মান তার মানে নতজানু হয়ে বসে ক্ষমা চেয়ে নাও, আর বলো ক্ষমা চেয়ে বলো ক্ষমা করো, আমাকে ক্ষমা করে দাও, আমাদের ভুল হয়ে গেছে, এটা বলতে বলছে। আর হিংস্র প্রলাপের মধ্যে সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী। প্রলাপ, প্রলাপ, প্রলাপ কখন বলে? আলাপ প্রলাপ, প্রলাপতে মানে আবল তোল বকা প্রলাপ, জড়ল বলে প্রলাপ বকছে, কথার মধ্যে কোনো সংগতি থাকে না। হিংস্র, ভীষণ ফেরোসাস, হিংস্র অনেক কিছু কাণ্ড ঘটেছে, সমস্ত কাজের মধ্যে যে কাজগুলো করেছে ওই একটি কাজ যেন সুন্দর হোক, কি? ক্ষমা চাও। অনেক, তাই তো হয় যে অনেক ভুল করলো, অনেক অন্যায় করলো, তারপর যদি ক্ষমা চায় কেউ, তখন দেখবে অনেক সময় আমরা ক্ষমা করে দিই। ক্ষমার চেয়ে বড় জিনিস হতে পারে না। রবীন্দ্রনাথ সেই একটা ভালোবাসার মন্ত্রে তিনি উদ্দীপ্ত, সবসময় তিনি ইতিবাচক ভাবনা, সুন্দরের পূজারী, তিনি ক্ষমা সহনশীলতার মধ্য দিয়ে এটাই বোঝাতে চাইলেন যে ক্ষমা করে দিলে ওদের কিছু পাপ, কিছু স্খলন হবে, পাপের কিছু অংশ কমে যাবে। তাহলে মা তো সর্বং সহা, এই আমাদের সামনে দেবী দুর্গাও আসছেন, মা আরেক মা আসছেন, সমস্ত অশুভ শক্তিকে পরাস্ত করে শুভ শক্তির উদ্ভাবন ঘটবে। তাই বলছে এই যে মা জননী, তার আফ্রিকা মা, তার কাছে ক্ষমা চাইলে যদি কিছু পাপ মানে শেষ হয়ে যায়। এই যে কবিতার মোটামুটি মর্ম কথা, মূল কথা। এবার আমরা কোশ্চেনে আসি, তোমার প্রশ্ন অবশ্যই থাকবে। ভীষণই সুন্দরভাবে বোঝালেন স্যার, প্রত্যেকটা কথা অপূর্বভাবে বুঝিয়েছেন। আশা করি তোমাদের কোনো রকম কোনো অসুবিধা হওয়ার কথা নয়। তবু তোমাদের যদি কোনো অসুবিধা থাকে, আমি আবারও বলছি, তোমরা ফোন করে স্যারের সঙ্গে সরাসরি কথা বলতে পারো। তাহলে আজকে বরঞ্চ স্যার আমরা পড়াশোনার একটা পার্ট যখন শুরু করে দিয়েছি, একটা শেষ হয়েছে, বরঞ্চ আমরা এবারে প্রশ্নে চলে যাই। আমরা কিছু প্রশ্ন সেট করেছি, সে অনুযায়ী আমরা এগোচ্ছি প্রত্যেক দিনের মতো। তোমাদের আবারও বলছি, তোমাদের যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে তোমরা অনায়াসে ফোন করতে পারো। আচ্ছা, আমরা প্রথমেই 5 মার্কের অর্থাৎ নাম্বার 5 মার্কের প্রশ্নগুলো কয়েকটা করছি। তোমরা জানো ক্লাস পরীক্ষা তো হয়নি, কিন্তু প্রশ্ন দেখছো বা টেস্ট পেপার দেখেছো, আমাদের বাংলাতে ঠিক 4 ধরনের প্রশ্ন হবে। 5 নম্বরে থাকবে সবচেয়ে বড় প্রশ্ন, মানে 5 নম্বর, 3-এ থাকবে, আর এমসিকিউ ওই মাল্টিপারপাস চয়েস 1 এবং সব, মানে 5, 3, 1, 1, এই হচ্ছে আমাদের প্রশ্নের মান থাকবে গদ্য পদ্ধতিতে। আমি ঠিক সেই অনুযায়ী প্রশ্ন সাজিয়ে নিয়ে আসছি। আর যারা শুনছো মন দিয়ে বা আমাকে যে প্রশ্নগুলো দেখবে, তোমার প্রশ্নের উত্তর আমি পরপর দিয়ে যাব, মন দিয়ে শোনো, তুমি উত্তর পেয়ে যাবে। একদম একদম। আচ্ছা, তাহলে আমরা 5 মার্কের প্রশ্ন দিয়ে উত্তর শুরু করছি। 5 মার্কের প্রথম প্রশ্ন আমাদের রয়েছে, আফ্রিকা কবিতাটি অবলম্বনে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবি মানসিকতার পরিচয় দাও। আরেকবার বলি, আফ্রিকা কবিতাটি অবলম্বনে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবি মানসিকতার পরিচয় দাও। ভালো করে শোনো। 5 নাম্বার আগেই বলি, কিন্তু তোমরা হাতে লেখা ঠিক করবে। 5 বড় মানে বেশি না, 10 থেকে 12টা বাক্যে উত্তর লিখবে, বেশি বড় করে লেখার কিন্তু যুগ শেষ হয়ে গেছে। এখন বারবার যদি বলি অনেক লিখছে না, দরকার নেই, ঠিক সঠিক কথাটা গুছিয়ে বলো। প্রশ্ন কি? এই কবিতা লিখলেন, কবির কি মন কাজ করেছে এখানে? আমি আগেই বলি, রবীন্দ্রনাথ তো উনি কি মানে বিশ্ব বিস্তৃত জন্ম রোম্যান্টিক রসতীর্থ পথের প্রতীক রবীন্দ্রনাথ।
তাকে কোনো বিশেষণই যেন আমরা শেষ করতে পারি না। তিনি এত প্রতিভাধর, এত তার বহুমুখী তার প্রতিভা। সেই রবীন্দ্রনাথ কিন্তু এখানে আরেকটু ওই যে আগেই বলেছি, তার সচিব ছিলেন এবং তিনি রবীন্দ্র স্নেহধন্য অমিয় চক্রবর্তীর অনুরোধ তিনি বললেন, আপনি তো অনেক কিছু লিখলেন, আফ্রিকা নিয়ে কিছু লেখেননি, আপনি লিখুন এবার একটু। তার অনুরোধে তিনি ওই 1935-এ কবিতাটা লিখলেন, এই 37 কবিতা 8 ফেব্রুয়ারি কবিতা লিখেছিলেন। কি মানসিক কবি। আচ্ছা স্যার, আমরা আসছি অবশ্যই question মানসিকতা, হ্যাঁ অবশ্যই মানসিকতা তো আমরা অবশ্যই জানবো। এবং নিঃসন্দেহে রবীন্দ্রনাথ সম্পর্কে যখন আলোচনা শুরু করতে হয়, সত্যি আমাদের সময় কিভাবে পেরিয়ে যায়, কিন্তু রবীন্দ্রনাথকে নিয়ে শেষ করা যায় না, এটা বোধহয় বলার অপেক্ষা রাখে না আমাদের। আচ্ছা, আমাদের আরো একটি ফোন রয়েছে, আমরা একটু নিয়ে নেব। হ্যালো, কে রয়েছেন? হ্যালো। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, আমি পুরুলিয়া জেলা থেকে মধুমিতা ব্যানার্জি, শান্তময়ী গার্লস স্কুল। আচ্ছা বলো। আমার প্রশ্ন স্যার, সমুদ্র পাড়ে সেই মুহূর্তেই তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পূজার ঘন্টা, এইটা কোন দেশের কথা বলা হয়েছে? তাদের বলতে কোন দেশ? শোনো, এখানে আমরা প্রথমেই বলেছিলাম যে কোন দিক বলতে ইউরোপের শক্তি বলেছিলাম, আমার বিশেষ করে কোনো দেশ উল্লেখ করে ইউরোপীয় যে দেশগুলো আফ্রিকাকে কি মানে ধ্বংস করে নিয়ে গিয়ে গেছিলো, ইউরোপের যে দেশগুলো সাম্রাজ্যবাদী শক্তির দেশগুলো, আমরা বিশেষ করে দেশে যাচ্ছেন, ঠিক আছে। এখানে আলবেনিয়া দেশটা বলেছে, উনি বিশেষ করে বলছেন যে শক্তি, উনি এক কথায় বলেন যে ইউরোপের সাম্রাজ্যবাদী শক্তি সম্পন্ন দেশগুলো ওদের পাড়ায় পাড়ায়। আচ্ছা, তাহলে আমরা আবার ফিরে যাই আলোচনায়। কবি মানসিকতা, কবি মানসিকতা কি না, আগেই বলেছি রবীন্দ্রনাথ যে তার অনেক কবিতা আমরা পড়েছি, এখানে কি তার কি না মানব প্রেম। একটা দেশ, একটা দুর্বল দেশের উপরে সবল শক্তি, সবল সাম্রাজ্যবাদী শক্তি, আগ্রাসী নীতি তাকে দলিত মথিত করছে, এটা হতে পারে না, এটা হয় না, হওয়া উচিত নয়। আধুনিক সভ্যতায় এরকম জিনিস হওয়া উচিত নয়। অর্থাৎ সেই আফ্রিকার হয়ে, অর্থাৎ সেই দলিত দেশের হয়ে, প্রধানত দেশের হয়ে তিনি কিন্তু কলম ধরলেন, এখানে তিনি মা বলে চিহ্নিত করলেন। তার মানে কি কবি কী দেখাচ্ছেন যে উনি যে প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ দেশ, খুব মানে সমস্ত গাছপালা দিয়ে ঘেরা, বনস্পতি গাছপালা দিয়ে ঘেরা, পশু পাখি মানুষে ঘেরা সুন্দর দেশ, যে সুন্দরভাবে ছিল, সেই সৌন্দর্যকে ধ্বংস করছে একদল সাম্রাজ্যবাদী শক্তি। সেই শক্তিটাকে আর বেশি দূর এগোতে দেওয়া ঠিক না, এটা অন্যান্য যারা সভ্যদের চুপ করে আছে তাদেরকে প্রতিবাদ করা উচিত। তিনি কবিতার মধ্য দিয়ে প্রতিবাদী হয়ে উঠলেন, এটাই তো প্রতিবাদী মনটা এখানে বড় কথা। কোন মানসিকতা, এটাকে একটা বড় গুছিয়ে বলতে হবে। আচ্ছা, পরের প্রশ্নে চলে যাবো স্যার। হ্যাঁ, আচ্ছা, আমাদের পরবর্তী প্রশ্ন রয়েছে, অপরিচিত ছিল তোমার মানব রূপ। তোমার বলতে কার কথা এখানে বলা হয়েছে? তার রূপ অপরিচিত ছিল কেন? এই মানব রূপের পরিচয় দাও। এই তোমার মানে বুঝতে কার, আফ্রিকার মানে জানতো না সব। আফ্রিকা পরে যেমন আবিষ্কার করছে পরে সবাই, সবার কাছে অজানা অচেনা ছিল তার মানব রূপটা। মানব মানে কি, যে তোমার মানবিক যে মুখটা, এখানে আমরা এই যে পশু পাখি মানুষ যা আছে, আফ্রিকাটা জঙ্গলে ভরিভূত, এটা সুন্দর একটা শান্ত, ভীষণভাবে একটা ছায়া পরিবৃত একটা শান্তি সুনিবিড় জায়গা ছিল, অপরিচিত ছিল। সেই অপরিচিত জায়গাটাকে কী করছে এরা গিয়ে ধ্বংস করার জন্য এগিয়ে, যে মানব রূপ ছিল, মানবিক মানবিক মুখ, যেখানে মায়া মমতা ঘেরা, স্নেহ ভালোবাসায় পরিপূর্ণ, বলে ভীষণ মানবিক এই পরিবেশটা ছিল। কিন্তু সেটা আর থাকলো না, সেই সাম্রাজ্যবাদী শক্তি সেটাকে গ্রাস করতে গেল, ধ্বংস করতে। ওই ক্ষমতার দর্পে অহংকারে তারা মত্ত হয়ে কি করলো, তারা ওই আফ্রিকা সৌন্দর্যকে ধ্বংস করতে গিয়ে গেল। কাকে বলা হয়েছে, অর্থাৎ তার রূপ মানে কি আফ্রিকার রূপটা, আর তার মানব রূপে পরিচয় দাও, যেখানে খুব ওইটাই বলবে যে একটা শান্ত সুনিবিড় ছায়া পরিবির তার সুন্দর জায়গাটা, যেখানে কোনো রকম অশান্তির দ্বারা ছিল না, সেই মানবিক রূপটাকে ধ্বংস করার জন্য গিয়ে এলো ইউরোপের সাম্রাজ্যবাদী শক্তি, যে শক্তিগুলো ক্ষমতার বা অহংকারে মত্ত হয়ে, অহংকারে হয়ে অন্য দেশকে আক্রমণ করার মানসিকতা নিয়ে গিয়ে যায়। এটাকে গুছিয়ে বলতো, আমি তো পুরো লাইনটা বলছি, তোমরা এই ভাবটাকে একটু বিস্তারিত বলে লিখবে, তাহলে উত্তরটা সুন্দর হয়ে যাবে। আচ্ছা, পরবর্তী প্রশ্নে চলে যাব আমরা। আমাদের পরবর্তী প্রশ্ন রয়েছে, দাঁড়াও এই মণিহার মানবীর দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে। মানহারা মানবীর দ্বারে, আরেকবার বলে দিই, দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে, বলো ক্ষমা করো।
মানহারা মানবী কথাটার ব্যাখ্যা করো, কেন কাকে তার কাছে ক্ষমা চাওয়ার কথা বলা হয়েছে? কবিতার শেষ যে চরণগুলো আছে বা পংক্তিগুলো আছে সেখানে কবি কিন্তু কথা বললেন যে আমি আগে বললাম না যে কবিতার বিষয়বস্তুটাকে বুঝবে কি বলছে না, মান হারা কি বলছে, যার মান হারিয়ে গেছে। অর্থাৎ তোমরা তো এখন নিত্য অনেক ঘটনায় দেখো, আমি আর ব্যাখ্যায় যাব না, টিভি দেখলে কাগজে দেখলে কত রকমের ঘটনা ঘটছে, এই অত্যাচারিত জীবী হচ্ছে, মানবী বিভিন্ন হচ্ছে। তো সেরকম যে মানবী যার মানকে আমরা ছিনিয়ে নেওয়া হয়েছে, যার মানকে কেড়ে নেওয়া হয়েছে, যাকে আমরা অত্যাচার করা হয়েছে, যার উপর দিয়ে শোষণ, অত্যাচার, নিপীড়ন ভীষণভাবে চালানো হয়েছে, তার সব কিছু ভুলুণ্ঠিত হয়ে গেছে। তাই যে অন্যায় যে করেছে, অন্যায় করলে কি ক্ষমা চাইতে হয়। হ্যাঁ, তা উনি কবি বললেন যে এটাই বলতে চাইলেন যে অনেক তো হলো, আর কেন। যিনি এক অনাগত দিনের কবিকে উপর দায়িত্ব দিলেন যে তিনি যেন এই সকলের অত্যাচারিত হয়ে ওই মা অর্থাৎ মানবী অর্থাৎ সেই প্রকৃতি, সেই জননীর কাছে নতজানু হয়ে বসে হাত জোর করে দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে। খুব সুন্দর লাইনটা না, যে মানবী তার মানটা, সম্মান, সম্ভ্রম সব হারিয়ে গেছে, তার সামনে হাত জোর করে নতজানু হয়ে বসে যেন ক্ষমা চেয়ে নেয়। যদি ক্ষমা চাইতে পারে তাহলে যে পাপ তারা করেছে, যে অন্যায় তারা করেছে, কারা করেছে, সেই ইউরোপের, এটা বলছে ইউরোপের সাম্রাজ্যবাদী শক্তিগুলো, একটা তো না অনেকগুলো দেশ বলছে এই সেই শক্তিগুলো বলছে, সেই শক্তিটাকে যে অশুভ, উনি বলতে অশুভ শক্তি, শক্তির শুভ অশুভ, যে অশুভ শক্তি মানুষের শান্তিকে বিঘ্নিত করে, মানুষের স্বস্তিকে কেড়ে নেয়, ছিনিয়ে নেয়, সেই শক্তি বলছে, সেই শক্তি যেন ওই মানহারা মানবীর পায়ের কাছে বসে হাত জোর করে ক্ষমা চেয়ে নেয়। তাহলে যদি তাদের পাপ, তাদের অন্যায় বোধ কিছুটা কমে। রবীন্দ্রনাথ খুব সুন্দরভাবে ওদেরকে বুঝিয়ে দিলেন এটা এর শেষ হওয়া দরকার, এই অত্যাচার বন্ধ হওয়া দরকার। আচ্ছা, পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব। একটু জানিয়ে দিই যে 5 মার্কের কোশ্চেন এখানেই শেষ, আমরা 3 মার্কের কোশ্চেনে এবার চলে যাব। 3 নম্বরের অর্থাৎ 3 মার্কের প্রথম প্রশ্ন রয়েছে, স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে, স্রষ্টা কে, তিনি নিজের প্রতি অসন্তুষ্ট হয়েছিলেন কেন? স্রষ্টা আবার যিনি সৃষ্টি করেন তাকে স্রষ্টা বলি। এটা কবি বলছেন যেন এই পৃথিবীকে স্রষ্টা অর্থাৎ বিশ্বপিতা, যিনি ভগবান এক কথা, তিনি বলছেন তিনি যেন এই পৃথিবীকে সুন্দরভাবে সাজিয়েছেন। আগেই বললাম না, যিনি স্রষ্টা, যিনি সৃষ্টি করেন, তিনি সবসময় অতৃপ্ত থাকেন, যেন মনে না এটা ঠিক হয়নি। যিনি কবিতা লিখছেন আবার কাটছেন, যিনি ছবি আঁকছেন একে বলছেন না এটা ঠিক হলো না, যিনি কোনো কিছু রচনা করছেন, যে শিল্পী এক কথা, শিল্পী যিনি সৃষ্টি করেন তিনি যেন কিছুতেই তৃপ্ত হন না, আরেকটু ভালো হতে পারত। তা সেই স্রষ্টা যখন এই সুন্দর পৃথিবী রচনা করছিলেন তিনি কিছুতেই শান্তি পাচ্ছিলেন না আরেকটু ভালো করার জন্য, বারবার তাই অসন্তুষ্ট হচ্ছিলেন। এবার ভেবে নাও যে তুমি নিজেকে ভাবো না যে এটা কিছু ছবি আঁকছো বা কেউ লিখছো না, এই লেখাটা ভালো হয়নি, আমি আরেকটু চেষ্টা করি। এটা কবিতা লেখা, গল্প লেখা আমরা কাটাকুটি করি না, বা ছবিটাকে মুছি না, ঠিক তেমনি করে উনি কল্পনা করে এটাই ভাবলেন যেমন স্রষ্টা অর্থাৎ যিনি সৃষ্টিকর্তা অর্থাৎ ঈশ্বর ভগবান এই সুন্দর পৃথিবীকে রচনা করছিলেন, সৃষ্টি করছিলেন, যেন তিনি বারবার মাথা নাড়ছেন, না হলো না আরেকবার করি। এই যে অতৃপ্ত বোধ, অসন্তুষ্টতা তাকে পেয়ে বসেছিল, তাই তিনি বলছেন তার জন্যে ওই আফ্রিকাকে প্রাচীন মানে পূর্ব দিক থেকে উনি সরিয়ে আলাদা করে রচনা করলেন আফ্রিকাকে, যেখানে ওই সমুদ্র পাড়ের ইউরোপীয় শক্তিগুলোকে পরবর্তীকালে শক্তিকে ধ্বংস করেছিল। আচ্ছা, পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব, তবে তার আগে পরবর্তী আর একটি ফোন রয়েছে, একটু নিয়ে নেবো। হ্যালো, কে রয়েছো? হ্যালো হ্যালো, হ্যালো, আমি বলো। আগা থেকে অনিন্দ সরকার বলছি। বলো। হ্যালো, কে রয়েছো? আমার প্রশ্নটা হচ্ছে, আমি হ্যালো হ্যাঁ বলো, শুনতে বলো পাচ্ছি, বলো বলো। তোমার প্রশ্নটা বলো। আচ্ছা, তোমার টেলিভিশনের সাউন্ডটাকে মিউট করো আগে। সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবান, এই উক্তির তাৎপর্য ব্যাখ্যা করো। স্যার বুঝতে বেশ, পারলেন? হ্যাঁ বুঝলাম। আচ্ছা আচ্ছা, ওই একদম লাস্ট লাইনে পড়ে, ঠিক আছে মন দিয়ে শোনো বাবু, শুনে নাও, আমরা পরপর যাচ্ছি, প্রশ্ন আমার আছে, তা অতটা বলে শোনে। সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী। আমি একটু আগে কবিতা পড়ার সময় বললাম যে তোমরা সভ্য বলে তো পরিচয় দাও, নিজেদেরকে আধুনিক বলো, সভ্য বলো, অনেক ক্ষমতাবান বলে মনে করো, কিন্তু আসলে তোমরা কিন্তু সভ্য নও। যে সভ্য হবে, যে ভালো মানুষ হবে, সে কখনো দুর্বলের উপরে অত্যাচার করবে না, তোমরা তাই করেছো।
আফ্রিকার উপরে তোমরা শোষণের রোলার চালিয়েছো, অত্যাচারিত করেছো, পিষে ফেলেছো, দলিত মথিত করেছো, দু পায়ে দলেছো। এটা সভ্যতার নমুনা নয়, এটা সভ্যতাকে প্রকাশ করে না। তাই বলছেন যে তুমি, তাই এই হোক সভ্যতার শেষ পুণ্যবাণী। তুমি অনেক অন্যায় তো করেছো, একবার ক্ষমা চেয়ে নাও, তাহলে তোমার একটি পুণ্য সঞ্চয় হবে, তোমার কৃতকর্মের ফল তুমি পাবে। এটাই উত্তর, এগুলো ছোট ছোট উত্তর। আচ্ছা, পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব। এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে, যারা এলো তাদের এভাবে আসার কারণ কি? হাতকড়ি মানে হ্যান্ডকাপ পরে, তোমরা দেখেছো যারা অপরাধী চুরি ডাকাতি করে তাদেরকে হাতে দু হাতে হ্যান্ডকাপ পরিয়ে জেলে ভরে দেয়। তাহলে লোহার হাতকড়ি মানে কি, বেশ শক্তপোক্তভাবে। অর্থাৎ এই ইউরোপীয় সাম্রাজ্যবাদী শক্তিগুলো কী করলো, আফ্রিকার মানে যেমন করে হাতকড়ি দিয়ে তাকে একদম শৃঙ্খলে আবদ্ধ করে, তার কিছু করার থাকে না। যদি আমাকে হাত দুটো বেঁধে দেওয়া হয়, আমি তো কর্মহীনই পড়ি, আমি তো কিছু করতেই পারবো না। ঠিক তেমনি করি, মানে আমাকে যখন দেখবি আগের দিন দেখাতো কৃতদাস প্রথায়, কৃতদাসকে হাত বেঁধে তারপর চাবুক চালাতো। সে শুধু অন্যায়কে সহ্য করতো, চিৎকার করতো, কাঁদতো, কিন্তু কিছু করতে পারতো না, নীরব অসহায়ভাবে শুধু সহ্যই করে যেত। আফ্রিকা ঠিক তেমনি করে লোহার হাতকড়ি বেঁধে, অর্থাৎ তাকে একদম বেঁধে দিয়ে তাকে মারছে। এই লোহার হাতকড়ি মারতে এখানে হাতকড়ি বলতে অর্থাৎ খুব শক্তপোক্তভাবে বিভিন্নভাবে ক্ষমতার একটা দম্ভের একটা বাতাবরণ সৃষ্টি করে সেই সাম্রাজ্যবাদী শক্তিগুলোকে আফ্রিকাকে গ্রাস করে ফেললো। এইখানে কাব্যিক ছন্দে বলেন যে লোহার হাতকড়ি নিয়ে। পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি আমরা। আমাদের পরবর্তী প্রশ্ন রয়েছে, তোমার ভাষাহীন ক্রন্দন, ক্রন্দন ভাষাহীন কেন? ওই যে একটু আগে যেটা বললাম, ভাষাহীন মানে ভাষা নেই। দেখবে তুমি সমাজে বা তুমি চারপাশে দেখবে এক শ্রেণী মানুষ কত অন্যায় সহ্য করে, হ্যাঁ, কতভাবে নিপীড়িত হচ্ছে, কিন্তু তারা ভোকাল প্রতিবাদ করতে পারে না। ভাষাহীন মানে ভাষা হারিয়ে গেছে। অত্যাচারটা সহ্য করতে 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 না, তাদের যে প্রতিবাদ করার যে স্পৃহাটা, প্রতিবাদ করার যে ক্ষমতাটা, তারা কিন্তু হারিয়েই ফেলে। তাই ঠিক আফ্রিকার উপরে এমনভাবে ইউরোপীয় শক্তিগুলো ক্ষমতা বিস্তার করেছিল, এত অত্যাচার করতো, আফ্রিকার সমস্তরা তো পিছিয়ে ছিল, শিক্ষা দীক্ষা তো ছিলই না, সমস্ত পিছিয়ে ছিল, হ্যাঁ, যার ফলে তাদের ভাষাটাও হারিয়ে গিয়েছিল। তুমি দেখবে যারা উপরতলা মানুষ, যারা নিরক্ষর বা পড়াশুনো জানে না যারা, বা অর্থনৈতিকভাবে যারা পিছিয়ে আছে, দেখবে ওদের উপরে অত্যাচার টর্চার করাটা খুব সহজ ব্যাপার। কেন? ওরা তো প্রতিবাদ করতে পারে না, ওদের ভাষা নেই। ওদের প্রতিবাদ করার যে স্পৃহা, যদি একটু শিক্ষিত বা একটু অর্থবান বিত্তমান লোককে তুমি কিছু বলতে পারবে না। তারা বলতে জানে, বাবু ওকে কিছু বলা যাবে না, ও বললে উল্টো উত্তর দেবে বা প্রতিবাদ করবে। কিন্তু যে ক্ষমতা যার নেই, অর্থনৈতিকভাবে শিক্ষা দীক্ষা পিছিয়ে পড়া, এক কথায় এই পিছিয়ে পড়া মানুষের উপরে অত্যাচার চালানো খুবই সহজ ব্যাপার। এটা সেই সৃষ্টির প্রথম থেকে আছে, আজও চলেছে। তাহলে আমাদের কি করতে হবে? প্রতিবাদ করার মতো যোগ্যতা অর্জন করতে হবে। তার জন্য দরকার শিক্ষা। যার মধ্যে শিক্ষা আছে সে কিন্তু, শিক্ষা হচ্ছে অন্যতম হাতিয়ার, প্রতিবাদ করার অন্যতম হাতিয়ার শিক্ষা। তো এখানে এখন তো সেটা নেই। একসময় প্রতিবাদ করার ভাষা ছিল না, কিন্তু এখন তারা অনেকভাবেই নিজেকে জাগিয়ে তুলছে, তা নিজেকে আরও বেশি করে উন্মোচন করে তুলেছে। আচ্ছা, এবার আমরা 1 নম্বরের প্রশ্ন অর্থাৎ 1 মার্কের উত্তরে চলে যাচ্ছি। আমাদের প্রথম প্রশ্ন রয়েছে, তাণ্ডবের দুন্দুভি নাদে, দুন্দুভি নিনাদে, হ্যাঁ হ্যাঁ, করতালি, ঢাক, ঢোলক নাকি দামামা জাতীয় রণবাদ্য? হ্যাঁ, মানে আগে বলেছিলাম, দেখবে যারা ভালো করে টেক্সট পড়বে, বারবার বলছি, সবসময় বলি কবিতাটা খুঁটি খুঁটি পড়বে, এবং যে শব্দগুলো তোমার একটু অজানা মনে হবে সেগুলো খাতায় লিখবে, লিখে মানে তৈরি করবে। কারণ এই ধরনের প্রশ্ন পড়বে বেশ সহজ। বেশ কিছু ভালো ছেলেমেয়ে ভাবে এটাকে আর প্রশ্ন নাকি, এটা খুব সহজ। কিন্তু আগেই বলেছিলাম না যে প্রশ্ন সব ওই যে 10 লাখ স্টুডেন্টদের মুখ পানে চেয়ে প্রশ্ন করতে হয়, 10% প্রশ্ন থাকবে বেশ কঠিন, বা কঠিন মানে ভালো ছেলেমেয়ের জন্য, আবার একদম সোজা কোশ্চেন থাকে যেগুলো খুব যারা পাস করবে এখন। ঠিক তেমনি করে তোমার 4টে অপশান থাকবে, তুমি সঠিক উত্তরটা লিখতে হবে। দুন্দুভি বলছে দামামা, মানে যুদ্ধের সময় রণবাদ্য আর কি, দুমদুম করে বড় দেখতে, ওই তোমরা তবলা থেকে তবলা, ওই তবলাটা বড় আকারে, এটা বলে দুন্দুভি, দুমদুম আওয়াজ করে। এটা ছিল একটা মানে যুদ্ধের ওই অভিষেক পড়াবার সময় বলেছিলাম, রামায়ণ মহাভারতে এগুলো ছিল। মানে যুদ্ধের একটা রণবাদ্য হচ্ছে দুন্দুভি বলে, খুব জোরে আওয়াজ হয়। আচ্ছা, পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি আমরা। পরবর্তী প্রশ্ন রয়েছে, মন্দিরে কি বাজছিল? উলুধ্বনি, কাসর, পূজার ঘণ্টা
নাকি সংখ্যা? যারা বইটা খুঁটি খুঁটি পড়বে তারা কবিতার মুখস্থ লাইনটা দেওয়াই আছে, আর যারা বই পড়েনি মন্দিরে তাহলে বোধ হয় শাঁখ বাজছে বা কাঁসর বাজছে বা উলুধ্বনি দিচ্ছে, কনফিউশনে পড়ে যাবে। না, কবিতাটা পরিষ্কার। সেই মুহূর্তে কবিতার লাইনটা কি বলেছিল, সেই মুহূর্তে তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা, সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার নামে। দেখো লাইনে উত্তর দেওয়া আছে, পূজার ঘণ্টা। তাহলে পুজোর ঘণ্টা টিকতে এক পেয়ে গেলে কত সহজ। কি দরকার, ভালো করে তোমাকে টেক্সট পড়তে হবে। পরবর্তী প্রশ্ন রয়েছে, শিশুরা কোথায় খেলছিল? মাঠে, বাড়িতে, পার্কে নাকি মায়ের কোলে? দেখো আবার খুব সুন্দর কোশ্চেন। যারা ওই পড়বে তাদের কাছে খুব সোজা। শিশুরা খেলছিল মায়ের কোলে, কবির সঙ্গীতে বেজে উঠছিল সুন্দরীর আরাধনা। এই কবিতাটা মুখস্থ করতে পারো তাহলে বোধহয় এসব প্রশ্ন তুমি একদম চোখ বন্ধ করে লিখবে। তো শিশু কোথায়, যারা পড়েনি কি লিখবে? শিশুরা মাঠে খেলছে, কেউ পার্কে দেবে, কেউ বাড়িতে দেবে। না, শিশুরা খেলছিল মায়ের কোলে। হ্যাঁ, খুব সুন্দর। মায়ের কোল, মায়ের কোল হচ্ছে সবচেয়ে শান্তির আশ্রয়। ছোটো ছোটো শিশুরা মায়ের কোলে খেলা করছে। কবি সেটাই উল্লেখ করেছেন। আচ্ছা, পরের প্রশ্নে চলে যাচ্ছি। পরবর্তী প্রশ্ন রয়েছে, প্রদোষকাল শব্দটির অর্থ কী? ভোরবেলা, সূর্যাস্তের সময়, দুপুরবেলা, রাত্রিবেলা? আগে বলেছে প্রত্যুষ অর্থাৎ ভোরবেলা, আর প্রদোষ অর্থাৎ সন্ধ্যার ঠিক আগের মুহূর্তে। সূর্যাস্ত হয়ে গেলেই যেটা টাইমটা আসে তাকে প্রদোষকাল। অর্থাৎ এই প্রদোষকাল হচ্ছে সূর্যাস্তের সময়, ঠিক ভোরবেলাও নয়, দুপুর রাত্রিতে নয়, সূর্যাস্তের সময়। আচ্ছা, এসো যুগান্তের কবি। যুগান্তের কবি কে? এগুলো আর এক নামের প্রশ্ন। দেখো, যুগান্তের কবিকে, যুগ যুক্ত অন্ত সন্ধি করলে যুগান্তের কবি। যুগ শেষ, অর্থাৎ যুগকে 12 বছরের এক যুগ বলি, আর সময়। উনি বলছেন যে অত্যাচার চলেছে এর কবে শেষ হবে আমারও জানা নেই, তবে একদিন শেষ হবেই। সব কিছুরই শেষ থাকে একটা। তাই উনি দায়িত্ব দিয়ে গেলেন, একটা আশার বাণী শোনালেন যে কোনো কবি হয়তো কলম ধরবেন এদের হয়ে। কাদের হয়ে? এই অত্যাচারীদের হয়ে, যারা এই সাম্রাজ্যবাদী শক্তির হয়ে ওই মানবী অর্থাৎ ওই আফ্রিকা মায়ের পায়ের তলায় বসে হাত জোর করে ক্ষমা চাইবে। হ্যাঁ, তিনি কলম ধরবেন, অন্তত প্রতিবাদের ভাষা যোগাবে। কবির তো অন্যতম হাতিয়ার কলম। সেই কলম দিয়ে যদি প্রতিবাদ খানিকটা না বেরোয় তাহলে এই কলমের জোর থাকে না, ধার থাকে না। কবি এই আশা রাখলেন যেন কোনো কবি একজন আসবেন, আমি না থাকলেও সময় তো থেমে থাকবে না, যুগান্তে সেই শেষ যুগে একজন কেউ একজন আসবেন। অর্থাৎ যুগান্তের কবি অর্থাৎ শেষ সময়ের কবি একজন আসবেন, যিনি কলম ধরবেন এবং লিখবেন কার হয়ে? এই মানবী মা আফ্রিকা মায়ের হয়ে, যে ওই প্রতিবাদের ভাষা যেন তার কলমে থাকে, ক্ষমা চাওয়ার মতো যোগ্যতা থাকে। পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। গর্বে যারা অন্ধ কথাটির অর্থ কী? দেখো, গর্বে যারা অন্ধ, অন্ধ মানে ব্লাইন্ড, যা চোখে দেখতে পায় না। এটা অনেক অন্ধ হয়। আমরা মহাভারত দেখেছি, স্নেহান্ধ পুত্রান্ধ কে ছিলেন? ধৃতরাষ্ট্র। উনি অন্ধ ছিলেন, চোখে দেখতে পেতেন না। আবার দুর্যোধনের সমস্ত অপরাধকে তিনি কিন্তু ঠিক প্রতিবাদ করতে পারেননি, সব মেনে নিয়েছিলেন। আমরা বলি পুত্রান্ধ, জন্মান্ধ হয়েও আপনি অন্ধ, স্নেহ অন্ধ। আমরা দেখি অনেক সময় সন্তানরা ভুল করছে, বাবা মা জানছেন, কিন্তু ঠিক তখনই তাকে সাবধান করছেন না। আমরা তখন বলবো যে পুত্র স্নেহে অন্ধ, আমরা তাই বলতে পারি। এটা খুব মারাত্মক ভয়ঙ্কর ব্যাপার না। অন্যায়কে সবসময় অন্যায় শিখিয়ে দিতে হবে। সন্তান যে অন্যায় করে, অন্ধ স্নেহ ভালো, অন্ধ স্নেহ ভালো না। মহান্ধ, মোহে অন্ধ ভালো না। এখানে কি বলেছে না, গর্বে অন্ধ অনেকভাবে হতে পারে। অন্ধ মানে কি? চোখে দেখতে পাই না অন্ধ, এটা জন্মগত অন্ধ, কিন্তু কি আরও অনেক রকম অন্ধ হয়। স্নেহে অন্ধ, অহংকারে অন্ধ, গর্বে অন্ধ, হ্যাঁ, অনেক কিছু অন্ধ। এখানে বলছে গর্বে অর্থাৎ অহংকারে মত্ত হয়ে। তারা এত অহংকারী হয়েছিল, তারা ধরাকে স্বরাগান করছিল। একটা কথা বলি না বাগদারা, ধরা পৃথিবীকে, ধরাকে স্বরাগান করছে। আর ভাই কিরে কি এমন হয়েছে ধরাকে স্বরাগান করছে? পৃথিবীকে সরা ভাবছে, মানে নিজেকে এত মানে অহংকারী করে তুলেছে। তাই যে শক্তিগুলো এসেছিল আফ্রিকাকে ধ্বংস করতে, ওই বললেন এরা অন্ধ, চোখে দেখতে পেল কি কিসে অন্ধ? গর্বে, অহংকারে, ক্ষমতা এরা অন্ধ হয়ে গেছে। তাই জন্য দিককাল দেশকাল সব ভুলে গেছে। তাই জন্যে এরা শক্তির, ক্ষমতার দম্ভে, এত দাম্ভিকতার মোহে এরা চলাফেরা করছে, সব ভুলে গিয়ে এরা অন্য দেশকে আক্রমণ করছে। আচ্ছা, পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি।
তোমার চেতনাতীত মনে, চেতনাতীত শব্দের হ্যাঁ, অর্থ কি? এটা প্রথম প্রশ্ন শুনে ভালো করে। চেতনার অতীত, হয় না, মানে অবচেতন মনে, চেতনাতীত মনে, অর্থাৎ এই যে ঘটনাগুলো, মানে আফ্রিকাকে উদ্দেশ্য করে বলতে তোমার চেতনাতীত মনে মন্ত্র জাগাচ্ছিল, তোমার চেতনাতীত মনে মন্ত্র, অর্থাৎ তুমি চুপচাপ তুমি ছিলে, তুমি মানে চেতনাযুক্ত অতি সুন্দর করে চেতনাতীত মনে আর কি, সেটাই বলছে। তুমি তুমি তোমার মতো ছিলে, তুমি তোমার চেতনায় তোমার মধ্যে তুমি নির্বিকল্প হয়েছিলে, শান্তভাবে তুমি সুন্দরভাবে ছিলে। একটা মানুষ সে তার নিজের জগতে থাকে, শান্ত, সে কারো ক্ষতি করে না, খুব সুন্দরভাবে ভালোভাবে থাকে, তার দ্বারা কেউ অনিষ্ট আশঙ্কা করতে পারে না, নিজের মধ্যে নিজে সুন্দর, নিজের মধ্যে নিজে সুন্দর থাকে এমন। সেই সুস্থ সুন্দর পরিবেশকে এক শ্রেণী মানুষ কিন্তু দেখবে সেই শান্তির বিঘ্ন ঘটিয়ে দেয়। ঠিক তেমন করে আফ্রিকার মতোই ছিল, ছায়া মানে অবগুণ্ঠিতা, ছায়া পরিবৃতা, হ্যাঁ, অর্থাৎ কত সুন্দর বড় বড় গাছ। আর বনস্পতি কথা, বনস্পতি মানে হচ্ছে বড় গাছ, বট অশ্বত্থ। আর এক কথা প্রকাশ করে, যে গাছের মানে ফুল হয় না ফল হয়, যে বট অশ্বতে ফুল দেখা যায় না ফলটা হয়, একে বনস্পতি বলে, অর্থাৎ খুব বড় বড় গাছ। সেই আফ্রিকা, সেই বড় বড় গাছ, কারণ আফ্রিকা জঙ্গলটা হতে তুমি ভূগোলে পড়ো বা তুমি এখন তো আমাদের চ্যানেলে বিভিন্ন দেখবে যে বিভিন্ন উপমহাদেশের দেশ মধ্যে দেখতে পাই আমরা, সে আফ্রিকা জঙ্গল আমরা দেখেছি, সিনেমাতেও দেখেছি, অর্থাৎ বাস্তবে না দেখলেও অন্তত একটা ধারণা আমাদের হয়ে গেছে আফ্রিকার জঙ্গলটা কী ধরনের জঙ্গল, আমাজন জঙ্গল ছিল। আর সেই জঙ্গলটা সুন্দরভাবে কিন্তু সাজানো ছিল, সেইখানে চেতনার মধ্যে তারা আবৃত ছিল। সেই সুন্দর সুস্থ শান্তময় জীবনকে অশান্ত করে তুলল ওই সাম্রাজ্যবাদী শক্তিগুলো। এখানে কবির আক্ষেপ, কবির দুঃখ এখানে। আচ্ছা স্যার, আমাদের হাতে যা যা প্রশ্ন ছিল আমরা সেই অনুযায়ী এগিয়েছি, তবে হাতে আরো কিছু সময় রয়েছে, আপনি কি কিছু চান বলতে? হ্যাঁ, নিশ্চয়ই বলবো, আচ্ছা, আর প্রশ্ন আসতেও পারে। আচ্ছা। আমি আরেকবার বলবো কবিতা সম্পর্কে, অবশ্যই। প্রশ্নের কোনো শেষ হয় না, অনেক প্রশ্ন করা যায়। আমি মোটামুটি যে ধরনের প্রশ্নগুলো হয়, ওই বললাম যে 5 নম্বরে আসবে, 3 নম্বরে 1 এবং 1। অতএব তোমরা যখন পড়বে, প্রথম তোমাদের কাজ হবে কবিতাটা খুব, আমি যে প্রথমে কবিতাটা পাঠ করলাম না, আমি বললাম মুখস্থ বললাম, তোমরা কবিতাটা পারলে মুখস্থ করে ফেলো, সুন্দরভাবে পড়বে। তারপরে ওই কিছু কিছু শব্দ, ওই দুন্দুবি শব্দগুলো আছে, হ্যাঁ, ওই চেতনাতীত মনে আছে যে শব্দগুলো, এই শব্দগুলো মানে উদ্ধার করবে। এটা শুধু এই কবিতা বলে না, সমস্ত কবিতা বা গদ্যের ক্ষেত্রে তোমাদের বলবো। আর কি, এটা পড়ার পরে কবিতার যে সারমর্ম, মূল ভাব, সবসময় কবি কি বলতে চেয়েছেন, কবিতার বিষয় সংক্ষেপটাকে ভালো করে জানবে। যে স্টুডেন্ট বিষয়বস্তুটা ভালো বুঝতে পারে, সে যে কোনো ধরনের প্রশ্নের উত্তর দিতে পারে। এটা হচ্ছে সবচেয়ে সত্যি কথা। না বুঝে তুমি আগে বোঝো বিষয়টা, তুমি যদি কবিতাটা বুঝতে পারো, তাহলে দেখবে তুমি যে কোনো প্রশ্নের উত্তর দিতে পারছো। আর এই দু একটা প্রশ্ন কবিতাটা বুঝলে না, একটা নোট মুখস্থ করলে, একটা প্রশ্ন বললে, ওই খাপচালা দেখবে যে সামগ্রিক তোমার ভাবনা কবিতা সম্পর্কে এটা একদমই হচ্ছে না, এটা করবে না সমস্ত কবিতার ক্ষেত্রে। ঠিক আছে, এইভাবে পড়বে, দেখবে কবিতাটা ভালো। আজকেই যারা শুনলে আমার ক্লাস, তোমরা কবিতাটা আজকে বাড়িতে আজকেই তৈরি করে ফেলো। আর তোমরা তো মাধ্যমিক পরীক্ষার্থী, আর কয়েক মাস পরে পরীক্ষা আছে, সামনে টেস্ট, আমি জানি না টেস্ট হবে কি না, মাধ্যমিক তো অবশ্যই হবে। কীভাবে সব সময় কত সবচেয়ে বড় ওষুধ হচ্ছে এখন সময়। আমরা সব সময়ের উপর ছেড়ে দিয়েছি, সময় উত্তর দেবে। অতএব আমরা আমাদের কাজটা করে যাই, যারা ছাত্রছাত্রী, তারা পড়াশোনা করি, আমরা যারা শিক্ষক, তারা আমরা দায়বদ্ধতার মধ্যে আছি। আমরা চাই এই সিটিবিএনের উদ্যোগে যে রোজ ক্লাসটা হচ্ছে, এটা আমি এই শুভ উদ্যোগকে আমি সবসময় স্বাগত জানাই। আমি স্কুলে পড়াতে পারছি না, বাড়িতেও তেমন করে পড়াতে পারছি না, কারণ এখন হয় না। যাই হোক, এই যে বলতে পারছি আমাদের খুব ভালো লাগছে, তোমরা আশা করবো তোমরাও ভালো করে শুনবে। স্যার, মোটামুটি এখনো হাতে সময় 4 মিনিট মতো সময় আছে, আপনি কি এই কবিতা নিয়ে আর কিছু বলতে চান? বলি, আরেকবার বলে দিই। আর যদি কেউ প্রশ্ন থাকে আমাকে প্রশ্ন করতে পারো, আশা করি প্রশ্ন থাকবে না, তবু আরেকবার কবিতাটা বলে দিই, সুন্দর করে বলে দিই। আমি প্রশ্ন বেশি আনিনি কেন, এই প্রশ্ন ধরে বলার জন্যে। এই মূল কবিতার নাম হচ্ছে এই কবিতা আফ্রিকা, আর মূল কাব্য হচ্ছে পত্রপুট। এই কবিতাটা কবির পরবর্তীকালে সঞ্চিতা কাব্যগ্রন্থে স্থান পেয়েছিল। আমার কবিতাটাকে রবীন্দ্রনাথ তো উনি বহুমুখী প্রতিভার অধিকারী, কি নেই তার মধ্যে সব। এক রবীন্দ্র সাগরে যদি কেউ ডুব দিতে পারে, তাহলেই তার সব হয়ে যাবে। রবীন্দ্র তীর্থ, ওই যে রবীন্দ্র রচনাবলী 18টি খণ্ড আছে বিশ্বভারতীর, ওর মধ্যে আবার যদি কেউ ডুবে যায়, তাহলে সে সমস্ত বিশ্বকে চিনে ফেলবে। তা সেই রবীন্দ্রনাথকে তার সচিব, অর্থাৎ তার স্নেহধন্য আরেকজন কবি অমিয় চক্রবর্তী, তিনি কিন্তু
অনুরোধ করলেন যে আপনি তো অনেক কিছু বিষয় লিখলেন, আর আফ্রিকা নিয়ে এটা লিখুন। তখন কিন্তু উনি ওই 1937 সালে 8ই ফেব্রুয়ারি এই কবিতাটা লিখলেন। এই কবিতার মধ্যে কি এটা প্রতিবাদ, সূক্ষ্মভাবে, হ্যাঁ সুপ্তভাবে এটা প্রতিবাদ কিন্তু উনি দেখালেন যে হয় না। রবীন্দ্র কলম বারবার কিন্তু গর্জে উঠেছে। আমি আবার মনে করে দিই 1905 সালের কথা, বঙ্গভঙ্গ আন্দোলন, যে সময় রবীন্দ্রনাথ কলকাতার রাস্তা হাঁটলেন, রাখি বন্ধন উৎসব পালন করলেন, ঘরে ঘরে অরন্দন হলো, এই বাংলাকে ভাগ করা যাবে না। শুধু তিনি কবি নন, তার কলম প্রতিবাদেও গর্জে ওঠে। 5-এ হয়েছে, 19-এ জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয়েছিল, আবার এই 37-এ তার মৃত্যু 4 বছর আগেও তিনি কিন্তু আরেকবার মানুষকে মনে করিয়ে দিলেন কবির কবিতা শুধু নয়, তিনি দেশকালে ঊর্ধ্বে উঠে বাংলা, ভারত না আফ্রিকা, তিনি দেশকালে গণ্ডির সীমানা ছাড়িয়ে তিনি মানবতার পূজারী। এই কথা কবিতা লিখবে, উত্তরে লিখবে উত্তমতি। তিনি মানবপ্রেমিক, মানুষের জয়গানে কবি মুখর। যেখানে মানুষ অবহেলিত, মানুষ অত্যাচারিত, কবি মন ব্যথিত হয়। তিনি সংবেদনশীল মানুষ, তাই মানুষের কান্নায় তার চোখে জল আসে, তাই তাদের হয়ে তিনি কলম ধরলেন। তাই তিনি আফ্রিকা কোথায়, কোনটি মহাদেশ তার কথা লিখছেন। তাহলে তার কবি কি? কবি হচ্ছেন দেশকালে ঊর্ধ্বে, সীমানা গণ্ডির বাইরে গিয়ে তিনি, যেখানে মানব প্রেম, যেখানে মানুষ কাঁদে, সেখানে কিন্তু কবি কলম গর্জে ওঠে। যেমন রবীন্দ্রনাথের কলম গর্জে উঠেছিল এই আফ্রিকা মানুষের জন্যে। আফ্রিকার প্রাকৃতিক সম্পদ, সেখানে জীবকুল পশু পাখি, যে সুন্দর একটা বাতাবরণ ছিল, ছায়াবৃতা অবগুণ্ঠিতা। আগেই বলেছি প্রকৃতি হচ্ছে জননী, আমরা মা বলে জানি, ভারত মাতা, ঠিক তেমনি করে আফ্রিকাকে তিনি মা বললেন, বলে যে মানবী মা বললেন। তা সেই মা অত্যাচারিতা কাদের দ্বারায়? না ইউরোপের সাম্রাজ্যবাদী শক্তিদের দ্বারা। এইটুকু বুঝতে পারো কবিতাটা তুমি মোটামুটি বুঝতে পারছো যে কী রবীন্দ্রনাথ কী বলতে চেয়েছেন, তার আসল উদ্দেশ্যটা কী। তিনি বিশ্ব মানবতার প্রতীক, বিশ্ব সৌভ্রাতৃত্ববোধের প্রতীক হচ্ছেন রবীন্দ্রনাথ। শুধু বাংলার কথা বা ভারতের মানুষের কথা নয়, অন্য মহাদেশের মানুষ কাঁদছে, অবহেলিত হচ্ছে, অত্যাচারিত হচ্ছে। তিনি যেই শুনলেন তিনি লিখলেন, এবং অনবদ্য একটি কবিতা গদ্যচন্দ্রের, এই যে আফ্রিকা কবিতা, কবিতার নামই আফ্রিকা। একেবারেই, অবশ্যই। এবং এই কবিতা অবশ্যই ভালো করে তোমরা পড়ো, তাহলে স্যার যেমনটা বললেন যে তোমাদের যেমন 1 মার্কের প্রশ্ন রয়েছে, এরকম প্রচুর প্রশ্ন আসবে, তোমরা অনায়াসে সেই প্রশ্নের উত্তর দিতে পারবে। এবং অবশ্যই আশা করি স্যার আজকে যত সুন্দর করে বোঝালেন তোমাদের বুঝতে কোনো রকম অসুবিধা থাকলো না। তবে আজকের অনুষ্ঠান আমাদের এখানেই শেষ করতে হবে, কারণ সময় একেবারেই শেষ। স্যার আপনাকে অনেক ধন্যবাদ, এবং তোমাদেরও অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। তোমাদের সঙ্গে আবারও দেখা হবে পরবর্তী এপিসোডে। ততক্ষণ পড়াশোনা করো, মন দিয়ে পড়াশোনা করো, সুস্থ থাকো, ভালো থাকো, এবং অবশ্যই সঙ্গে রাখো সিটিভিএনকে। সবাই ভালো থাকো।